আজকের টপিক হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন অফ টি সেল। এই টপিকটা একটু কঠিন, তবে বেশ ইন্টারেস্টিং। এই টপিকটা বোঝার ক্ষেত্রে কিছু প্রিরিকুইসাইট আসলে জানা দরকার, বা কিছু বেসিক আমাদের জানা দরকার। একটা বেসিক আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে সিডি নিয়ে আমাদের জানতে হবে, এবং এমএসসি। এই দুইটা জিনিস নিয়ে বা দুইটা টপিক নিয়ে আমাদের আগে জানতে হবে, আমরা যদি মূল টপিকটা বুঝতে চাই। সো সিডি এইটা আসলে পুনরূপ ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন থেকে এসেছে মূলত এই সিডি কথাটা। এই সিডি আসলে কি? এই সিডি হচ্ছে আসলে কিছু স্পেসিফিক গ্লাইকোপ্রোটিন প্রেজেন্ট অন ইমিউন সেল। তাহলে আমরা যেটা সিডি বলতেছি সেটা মূলত আসলে কিছু স্পেসিফিক গ্লাইকোপ্রোটিন ছাড়া অন্য কিছু নয়, এবং যেটা কোথায় প্রেজেন্ট থাকবে সেটা মূলত হচ্ছে ইমিউন সেল। যে সারফেস থাকে সেখানে মূলত এটা প্রেজেন্ট থাকবে। তাহলে ইমিউন সেলের মধ্যে কি হতে পারে? টি সেল হতে পারে। তাহলে সিডি এক কথা হচ্ছে কিছু গ্লাইকোপ্রোটিন যেটা মূলত ইমিউন সেলের সারফেসে থাকবে। এখন এই যে সিডি, আমরা যদি এটার অনেকগুলো টাইপস আছে সিডি, যেমন CD3 হচ্ছে সকল টি সেলেই মূলত টি সেলের সারফেসে মূলত প্রেজেন্ট থাকবে। তবে আমরা যদি দেখি হচ্ছে CD4, এটা কিন্তু সকল টি সেলে প্রেজেন্ট থাকে না। আমরা যদি জানতে চাই টি সেল কিন্তু আবার অনেক ধরনের হতে পারে, যেমন হচ্ছে যে হেল্পার টি সেল। এক নম্বরে হচ্ছে হেল্পার টি সেল, দুই নম্বরে হচ্ছে সাইটোটক্সিক টি সেল, এবং তিন নম্বরে হচ্ছে সাইটোটক্সিক টি সেল, তিন নম্বরে হচ্ছে রেগুলেটরি টি সেল, চার নম্বর হচ্ছে মেমোরি টি সেল। তাহলে এগুলো হচ্ছে টি সেলের টাইপস। এখানে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, CD3 হচ্ছে সবগুলোতেই প্রেজেন্ট থাকবে। যত ধরনের টি সেল আছে সবগুলোতেই হচ্ছে CD3 প্রেজেন্ট থাকবে, অর্থাৎ সিডি যে স্পেসিফিক গ্লাইকোপ্রোটিন ওইটা প্রেজেন্ট থাকবে। কিন্তু আমাদেরকে যেটা মনে রাখতে হবে, CD4 একমাত্র যেটাতে প্রেজেন্ট থাকবে সেটা হচ্ছে হেল্পার টি সেল। যেটা হেল্পার টি সেলের সারফেসে আমরা শুধুমাত্র CD4 পাবো, এবং CD8 আমরা পাবো হচ্ছে সাইটোটক্সিক টি সেলে। এই জন্য এই যে সিডি অর্থাৎ ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, এটা মূলত বলা হয় হচ্ছে আইডেন্টিটি মার্কার হিসেবে এটা পরিচিত। তাহলে আমরা যখনই CD4 দেখব তখন এটা আসলে হেল্পার টি সেলকে রিপ্রেজেন্ট করছে, আর যখন আমরা হচ্ছে CD8 দেখব এটা মূলত সাইটোটক্সিক টি সেলকে মূলত হচ্ছে ইন্ডিকেট করছে। আবার আমরা জানি হেল্পার টি সেল কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে TH1 আর একটা হচ্ছে TH2। তাহলে দুইটা হেল্পার টি সেলে কিন্তু CD4 কিন্তু প্রেজেন্ট থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কনসেপ্ট অ্যাবাউট হচ্ছে সিডি। দেন আমরা যদি একটু এমএসসি নিয়ে জানতে চাই, এমএসসিও এক ধরনের প্রোটিন, এটাও পাওয়া যায় মূলত হচ্ছে এমবেডেড প্রোটিন হিসেবে অন হচ্ছে সেল মেমব্রেন। প্রোটিন অন সেল মেমব্রেন। আমাদেরকে এখানে যেটা বুঝতে হবে, সিডি এর কাজটা কী ছিল? মূলত একটা আইডেন্টিটি মার্কার হিসেবে, এবং ইন্টারেস্টিং এবং মূল বিষয়টা ছিল এটা প্রেজেন্ট ছিল মূলত হচ্ছে ইমিউন সেলের মধ্যে। আর এমএসসি যেটা, সেটার মূল কাজটা হবে আসলে ডিসপ্লে অর প্রেজেন্ট অ্যান্টিজেন। এটার মূল কাজটা হবে ডিসপ্লে অ্যান্টিজেন অথবা প্রেজেন্ট অ্যান্টিজেন করার কাজটা হবে এমএসসি। আমরা যদি এটা একটা চিন্তা করি হচ্ছে টি সেল, তাহলে এখানে টি সেলে, যেহেতু এটা একটা টি সেল, এখানে কি আছে? সিডি আছে, এখানে সিডি আছে, আবার টি সেলে একটা টি সেল রিসেপ্টর আছে। তাহলে টি সেলে এগুলো আছে। আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি এটা আমরা একটা অ্যান্টিজেন চিন্তা করি, এটা একটা অ্যান্টিজেন, টি সেল কখনো ফ্রি যে অ্যান্টিজেন আছে সেটাকে কিন্তু রিকগনাইজ করতে পারে না। তাহলে এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। টি সেল কখনো ফ্রি অ্যান্টিজেনকে হচ্ছে রিকগনাইজ করতে পারে না। সে তখনই ওই অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে পারবে যখন ওই অ্যান্টিজেনের পাশাপাশি একটা এমএসসি মলিকিউল থাকবে। তাহলে এটা যদি একটা অ্যান্টিজেন হয় এবং এই রেড কালার অংশটা যদি একটা এমএসসি হয়, একমাত্র তখনই হচ্ছে এই টি সেলটা হচ্ছে অ্যান্টিজেনটাকে রিকগনাইজ করতে পারবে। তাহলে মূল কথা হচ্ছে টি সেল কখনোই
ফ্রি অ্যান্টিজেনকে হচ্ছে রিকগনাইজ করতে পারে না, তার অবশ্যই একটা এমএসসি প্লাস অ্যান্টিজেন যদি হয় তখনই সে একমাত্র রিকগনাইজ করতে পারে যখন অ্যান্টিজেন প্লাস এমএসসি থাকে। এখন আমরা যদি এমএসসি দেখি, এমএসসি দুই ধরনের হতে পারে। এমএসসি এর পুনরূপ হচ্ছে মেজর হিস্টো কম্পেটিবিলিটি কমপ্লেক্স, এমএসসি 1 এবং হচ্ছে এমএসসি 2। এখন আমাদেরকে এখানে আরেকটা সিডি এবং এমএসসি এই দুইটার মধ্যে একটা কানেকশন আছে। এমএসসি 1 সেই সব টিসেরই এমএসসি 1কে আইডেন্টিফাই করতে পারে যাদের সারফেসে CD8 ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন আছে। আর এমএসসি 2কে আইডেন্টিফাই করতে পারে হচ্ছে CD4 যাদের সারফেসে আছে। এখন আমরা এখানে যে উদাহরণটা দিয়েছিলাম অ্যান্টিজেন প্লাস হচ্ছে এমএসসি, আমরা যদি কিছুক্ষণের জন্য এটা চিন্তা করি হচ্ছে এখানে অ্যান্টিজেন প্লাস এমএসসি যেটা ছিল সেটা মূলত এখানে অ্যান্টিজেন প্লাস এমএসসি যেটা ছিল সেটা মূলত যদি অ্যান্টিজেন প্লাস এমএসসি 1 হতো তাহলে এই যে কমপ্লেক্স এইটাকে চিহ্নিত করতে পারতো হচ্ছে CD8। তাহলে CD8 মানে কোনটা? সেটা হচ্ছে সাইটোটক্সিক টিসেল, আর ইনকেস যদি এই এমএসসি 1-এর জায়গায় যদি সেটা এমএসসি 2 হতো তাহলে সেটাকে মূলত আইডেন্টিফাই করতে পারতো হচ্ছে CD4। আর CD4 মানে কোন ধরনের টিসেল? সেটা হচ্ছে হেল্পার টিসেল। এরপর সাইটোটক্সিক টিসেল বা হেল্পার টিসেল যখন চিহ্নিত করতে পারে এরপর কি হয় সেটা আমরা অ্যাক্টিভেশন অংশে পড়ব, কিন্তু আমাদের আজকের টপিক হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন অফ টিসেল। সো আমরা যদি একটু বিষয়টাকে আবারও রিক্যাপ করি, আমরা এখানে প্রথমে দুইটা বিষয় পড়লাম, একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে এমএসসি। সিডিটা আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে এটা একটা প্রোটিন, যেটা গ্লাইকোপ্রোটিন, যেটা কোথায় থাকে? এটা সারফেসে থাকে। এবং কার সারফেসে থাকে? সেটা হচ্ছে ইমিউন সেল, মেইনলি হচ্ছে টি সেলেই এটা প্রেজেন্ট থাকে। এবং এটা যেহেতু একটা আইডেন্টিটি মার্কার, যেটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো এটা কোন ধরনের টি সেল। CD3টা অল টি সেলে থাকে, কিন্তু CD4 একমাত্র হেল্পার টি সেলে থাকে। হেল্পার টি সেল TH1 আছে, TH2 আছে, এবং CD8 একমাত্র আমরা যেটাতে পাই সেটা হচ্ছে সাইটোটক্সিক টি সেলে। অন্যদিকে এমএসসিও এক ধরনের প্রোটিন যেটা মূলত অ্যান্টিজেনের সাথে বাইন্ড হয়ে অ্যান্টিজেনকে ডিসপ্লে করে অথবা প্রেজেন্ট করে টি সেলের সামনে। টি সেল হচ্ছে প্রি অ্যান্টিজেনকে কখনোই রিকগনাইজ করতে পারে না আনলেস এটা এমএসসি এর সাথে বাইন্ড করে। যদি সেটা এমএসসি 1-এর সাথে বাইন্ড করে তাহলে সেটা হচ্ছে CD8 তাকে রিকগনাইজ করতে পারে। আর যদি এমএসসি 2 এর সাথে অ্যান্টিজেনটা বাইন্ড অবস্থায় থাকে সেটাকে আইডেন্টিফাই করে হচ্ছে CD4, আর CD4 মানে হচ্ছে হেল্পার টি সেল। এখন আমরা এরপরের মেইন টপিক আমাদের ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন অফ টি সেল, এটা আমরা আজকে বুঝবো। সো আমরা জানি হচ্ছে আমাদের যে লিম্পোসাইট মেইনলি হচ্ছে 3 ধরনের। একটাকে আমরা বলি হচ্ছে টি সেল, 2 নম্বরে হচ্ছে বি সেল, 3 নম্বর হচ্ছে এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। এখন এটাকে কেন টি সেল বলা হচ্ছে, কেন এটাকে বি সেল বলা হচ্ছে, আমরা যদি এটার অরিজিন দেখি, যেহেতু এটা হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে তৈরি হবে, এটা মূলত হচ্ছে বোন মেরুতে অরিজিন হয়। টি সেলের অরিজিনও বোন মেরু এবং বি সেলের অরিজিনও বোন মেরু, কিন্তু এদের যে ম্যাচুরেশন রয়েছে, টি সেলের ম্যাচুরেশনটা হয় মূলত থাইমাস, সেখান থেকে এটার নামকরণ হয়েছে টি সেল। আর বি সেলের যে ম্যাচুরেশন সেটা মূলত হয়ে থাকে বোন মেরুতে, সেখান থেকে এটার নাম হয়েছে বি সেল। সো আমাদের আজকের টপিক হচ্ছে এই যে টি সেলটা কীভাবে থাইমাসে ম্যাচুরেশন হয় সেটাই মূলত আলোচনা করা। সো আমরা যদি একদম অরিজিন থেকে শুরু করি, এটা হচ্ছে আমাদের অরিজিন পয়েন্ট। তাহলে অরিজিন কোথায় হবে? বোন মেরুতে হবে, বোন মেরুতে হবে। এখন বোন মেরুতে আমরা জানি কি আছে? স্টেম সেল আছে, হেমাটোপয়েটিক স্টেম সেল। এখন বোন মেরুতে স্টেম সেল থেকে টি সেল তৈরি হলো, সেই টি সেলটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে প্রি টি সেল। তাহলে অরিজিন হলো বোন মেরু থেকে, স্টেম সেল থেকে প্রি টি সেল হলো। এখন আমাদের মূল বিষয় হচ্ছে এটা অরিজিন হওয়ার পর এটাকে ম্যাচুরেশন হতে হবে।
তাহলে এই প্রি টি সেল এখনও কিন্তু বোন মেরুতে অবস্থান করছে। এটা যদি ম্যাচুরেশন হতে হয় এটাকে যেতে হবে থাইমাসে। তাহলে এইটুকু প্রসিডিউর যেখানে হচ্ছে সেটা হচ্ছে বোন মেরুতে, কিন্তু এরপরে যত স্টেপ হবে সেগুলো মূলত হবে থাইমাসে। সো আমরা দেখি আসলে কী কী স্টেপ ফলো করার পর এটা আসলে ম্যাচুরেশন হয়। সো প্রি টি সেলের ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, নর্মালি আমরা একটু আগে দেখে আসছি টি সেলের ক্ষেত্রে আমরা একটা সিডি পাচ্ছি, মানে হচ্ছে ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন পাচ্ছি, এবং হচ্ছে টি সেল রিসেপ্টর পাচ্ছি। কিন্তু আমরা যে প্রি টি সেলটা পেলাম, এই প্রি টি সেলের মধ্যে কোনো ধরনের ক্লাস্টারও নেই, কোনো ক্লাস্টার নেই, এবং হচ্ছে তার মধ্যে কোনো টি সেল রিসেপ্টর নেই। এখানে ক্লাস্টার নেই মানে হচ্ছে এখানে কোনো CD4ও নেই, এবং এখানে কোনো CD8ও নেই, এবং এখানে কোনো টি সেল রিসেপ্টরও নেই। এই স্টেপটাকে মূলত বলা হয় ডাবল নেগেটিভ স্টেপ। ডাবল নেগেটিভ স্টেপ। ডাবল নেগেটিভ কেন? কারণ এখানে ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন 4ও নেই, এবং হচ্ছে CD8ও কিন্তু অ্যাবসেন্ট। এটা হচ্ছে ডাবল নেগেটিভ স্টেজ। পরবর্তীতে যেটা হয়, এই যে ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন এগুলো যেহেতু প্রোটিন, এই প্রোটিনগুলো তৈরি হয়, এবং একটা টি সেলের মধ্যেই এখানে CD4টাও তৈরি হয়, CD4+ হয়ে যায়, এবং তার মধ্যে CD8+ও হয়, এমনকি তার মধ্যে টি সেল রিসেপ্টরও তৈরি হয়। তাহলে আমাদের ফার্স্ট যে স্টেজ ছিল সেখানে কোনো ধরনের ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন ছিল না, 4ও ছিল না, 8ও ছিল না, সেজন্য এটা হচ্ছে ডাবল নেগেটিভ। আর যখন দুইটাই হচ্ছে তৈরি হয়ে গেছে, CD4ও তৈরি হয়ে গেছে এবং CD8ও তৈরি হয়ে গেছে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ডাবল পজিটিভ স্টেজ। ডাবল পজিটিভ স্টেজ। তার কথার অর্থ হচ্ছে এখানে CD4ও আছে, এখানে CD8ও আছে, এবং টি সেল রিসেপ্টরও আছে। এরপর আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই ধরনের সিলেকশন আছে। 3 নম্বর যে স্টেপ, এটাকে বলা হয় পজিটিভ সিলেকশন। পজিটিভ সিলেকশন। আমরা আগে পজিটিভ সিলেকশন বলতে কী বুঝি ওটা একটু বুঝে নিই। আচ্ছা, আমরা এই জিনিসটাতে যদি আবারও একটু আসি, যে এখানে একটা সেল আছে, এবং এটা কোন ধরনের সেল? এটা হচ্ছে টি সেল, এবং তার মধ্যে কি আছে? ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন আছে, এবং এখানে তার মধ্যে টি সেল রিসেপ্টর আছে। টি সেল রিসেপ্টর। টি সেল রিসেপ্টর। যখনই টি সেল সাধারণত বাইন্ড করে, এটা টি সেল রিসেপ্টর দিয়ে বাইন্ড করে থাকে। আমরা যদি আবারও চিন্তা করি, এটা একটা অ্যান্টিজেন, এটা কি টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করবে? অবশ্যই বাইন্ড করবে না, যেহেতু এটা ফ্রি অ্যান্টিজেন, এটার সাথে বাইন্ড করবে না। কিন্তু এখানে যদি সেই অ্যান্টিজেনের পাশাপাশি একটা MSC মলিকিউলও থাকতো, তখনই হচ্ছে এই টি সেল রিসেপ্টরটা MSC এর সাহায্য নিয়ে অ্যান্টিজেনটার সাথে বাইন্ড হতে পারত। এখন আমাদের যে পজিটিভ সিলেকশন, এটা মূলত একটা কোয়েশ্চেনের উপর অ্যারাইজ করে যে টি সেল যে রিসেপ্টরটা ক্যান বাইন্ড টু সেলফ MHC। অর্থাৎ আমাদের এখানে যে টি সেল রিসেপ্টরটা আছে তার সামনে বিভিন্ন ধরনের সেলফ MSC, অর্থাৎ হচ্ছে MSC1 এবং MSC2, এগুলো হচ্ছে প্রেজেন্ট করা হয়। এখন এই টি সেল রিসেপ্টরটা এটা বাইন্ড করতেও পারে, নাও করতে পারে। তাহলে এখানে দুইটা কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে ইয়েস, আরটা হচ্ছে নো। এখন যেই সব সেলের টি সেল রিসেপ্টরটা সেলফ MSC এর সাথে বাইন্ড করতে পারে তাদেরকে সার্ভাইভাল অবস্থায় রাখা হয়, অর্থাৎ সেই টি সেলগুলো মূলত সার্ভাইভ করে। আর যেগুলি মূলত সেলফ MSC এর সাথে বাইন্ড করতে পারছে না, সেগুলোকে ডেথ প্রসেস অর্থাৎ অ্যাপোপ্টোসিসের মাধ্যমে রিমুভ করা হয়। তাহলে আমাদেরকে পজিটিভ সিলেকশন হচ্ছে এটা, যেসব টি সেল রিসেপ্টরটা সেলফ MSC প্রোটিনের সাথে বাইন্ড করে তাদেরকে সার্ভাইভালে রাখা হয়, আর যারা বাইন্ড করে না তারা অ্যাপোপ্টোসিসে যায়। এই বিষয়টাকে মূলত পজিটিভ সিলেকশন বলা হয়। আমরা একদম শেষের দিকে বলবো আসলে প্রত্যেকটা স্টেপের ইম্পর্টেন্সটা কী। সো আমরা এরপরে স্টেপটা যদি আমরা আসি একটু, সেটা হচ্ছে 4 নাম্বার স্টেজ। তাহলে 4 নাম্বার স্টেজ, এখানে যখনই 3 নাম্বারটা শুরু হলো, আসলে 3 নাম্বারটা কোনটা শুরু হয়েছে? আসলে 3 নাম্বারটা কোনটা শুরু হবে? যেটা সার্ভাইভাল করছে সেটা তো সামনের দিকে আগাবে, অ্যাপোপ্টোসিস মানে তো ডেথ, ওটা আর হবে না। তাহলে 4 নাম্বারে এটাকে বলা হয় নেগেটিভ সিলেকশন। নেগেটিভ সিলেকশন। তাহলে নেগেটিভ সিলেকশনে কারা পার্টিসিপেট করবে? সেই সব টি সেল যাদের টি সেল রিসেপ্টর দিয়ে সেলফ MHC প্রোটিনের সাথে বাইন্ড করতে পেরেছে। আমরা ধরে নিই সেই টি সেলটা হচ্ছে এটা, যেটা সেলফ MSC এর সাথে বাইন্ড করতে পেরেছে। এখন নেগেটিভ সিলেকশনের আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে টি সেল রিসেপ্টর বাইন্ডস strongly
উইথ সেলফ অ্যান্টিজেন। সেলফ অ্যান্টিজেন এখানেও দুইটা কন্ডিশন। কিছু টি সেল রিসেপ্টর হচ্ছে সেলফ অ্যান্টিজেনের সাথে খুব স্ট্রংলি বাইন্ড করবে, ইয়েস। আরেকটা হচ্ছে কিছু বাইন্ড করবে না। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যেসব TCL এর টি সেল রিসেপ্টর সেলফ অ্যান্টিজেনের সাথে স্ট্রংলি বাইন্ড করবে তাদেরকে হচ্ছে আমরা এবার অ্যাপোপ্টোসিসে পাঠাবো, এবং যেগুলো মূলত উইকলি বাইন্ড করবে অথবা বাইন্ড করবে না তাদেরকে আমরা সার্ভাইভালে রাখবো, তারা সার্ভাইভালে থাকবে। এটাই মূলত হচ্ছে নেগেটিভ সিলেকশন। এখন একটু দুইটা বিষয়ের মধ্যে একটু প্যাঁচ বা একটু ইনকনভেনিয়েন্স মনে হতে পারে, আমরা একটু পরে এটা আরও বেশি সহজ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা যদি একটু দেখি আসলে আমরা মূলত আমাদের টি সেলটা কেন প্রয়োজন, টি সেলটা আসলে কেন প্রয়োজন হচ্ছে। আমরা জানি টি সেলটা প্রয়োজন হচ্ছে আমাদের ইমিউন রেসপন্সের জন্য, ইমিউন রেসপন্সের জন্য, ইমিউন রেসপন্সের জন্য। এখন আমরা যদি চিন্তা করি এটা একটা অ্যান্টিজেন, এটা একটা অ্যান্টিজেন। এখন এই অ্যান্টিজেনের মধ্যে আসলে আমরা যদি দেখি মোটা দাগে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ফরেন অ্যান্টিজেন যেটা আমাদের জন্য হার্মফুল, ফরেন অ্যান্টিজেন যেটা আমাদের জন্য হার্মফুল, এবং সেলফ যে টিস্যু আমাদের নিজেদের যে টিস্যু সেগুলোকে আমরা বলতেছি সেলফ অ্যান্টিজেন, যেগুলো আমাদের জন্য অবশ্যই ভালো। তাহলে ফরেন অ্যান্টিজেন হচ্ছে খারাপ, অন্যদিকে সেলফ অ্যান্টিজেন যেগুলো আমাদের নিজেদেরই টিস্যু এগুলো হচ্ছে আমাদের জন্য ভালো। এখন ধরো হচ্ছে এটা একটা টি সেল, এটা একটা টি সেল, তার মধ্যে রয়েছে টি সেল রিসেপ্টর এবং তার মধ্যে রয়েছে ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। এখন এখানে যদি আমরা এখানে একটা অ্যান্টিজেন আসলো যেটা একটা ফরেন অ্যান্টিজেন, ফরেন অ্যান্টিজেন, ফরেন অ্যান্টিজেন। এখন এই ফরেন অ্যান্টিজেনটা যেহেতু আমাদের জন্য খারাপ বা হার্মফুল, টি সেল যদি ইমিউন রেসপন্স দেখাতে চায় আমাদের প্রটেক্টিভ মেকানিজম হিসেবে টি সেলের উচিত কি এই ফরেন অ্যান্টিজেনটাকে রিমুভ করা বা ডেস্ট্রয় করা, মূল বিষয়। তাহলে যেহেতু ফরেন অ্যান্টিজেন আমাদের জন্য হার্মফুল, এই টি সেলের কাজ হবে এটাকে রিমুভ করা বা ডেস্ট্রয় করে দেওয়া। কিন্তু এখানে এই টি সেল রিসেপ্টর কি এই মুহূর্তে এই ফরেন অ্যান্টিজেনকে ডেস্ট্রয় করতে পারবে? অবশ্যই পারবে না। কেন পারবে না? সেটা হচ্ছে এখানে কোনো সেলফ এমএসসি প্রোটিন এখনও বাইন্ড হয় নাই। যখনই একটা সেলফ এমএসসি প্রোটিন এটার সাথে বাইন্ড হলো, অর্থাৎ ফরেন অ্যান্টিজেনও আছে প্লাস হচ্ছে একটা হচ্ছে সেলফ এমএসসি প্রোটিনও এটার সাথে যুক্ত হয়েছে, তখনই কেবলমাত্র টি সেল রিসেপ্টরটা এই ফরেন অ্যান্টিজেনটাকে আইডেন্টিফাই করতে পারবে এবং সেটাকে ডেস্ট্রয় করতে পারবে। তাহলে আমাদের জন্য ক্ষতির কারণ যে ফরেন অ্যান্টিজেনগুলো সেগুলোকে ডেস্ট্রয় করার জন্য, তার চিহ্নিত করার জন্য সেলফ এমএসসি চিনাটা ইম্পর্ট্যান্ট। তাহলে টি সেল যদি ইমিউন রেসপন্স দেখাতে চাই, এক নাম্বার যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এমএসসি প্রোটিন সেই যাতে রিকগনাইজ করতে পারে, এমএসসি প্রোটিনকে সে যাতে রিকগনাইজ করতে পারে। এমএসসি প্রোটিনকে কেন রিকগনাইজ করতে হবে? কারণ ফরেন অ্যান্টিজেনটাকে রিকগনাইজ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। এখন আমরা আরেকটা সিনারিও যদি একটু চিন্তা করি, ধরি এটা একটা আমাদের সেলফ প্রোটিন, এনি অর্গ্যানিক কোনো একটা টিস্যু বা কোনো একটা আমাদের সেলফ টিস্যু, তাহলে এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলতেছি সেলফ অ্যান্টিজেন। এখন এই সেলফ অ্যান্টিজেনের সাথে যদি আমরা দেখি হচ্ছে এই সেলফ অ্যান্টিজেনে একটা এমএসসি বাইন্ড হয়ে আছে, এই সেলফ অ্যান্টিজেন এবং হচ্ছে তার সাথে একটা এমএসসি বাইন্ড হয়ে আছে। এখন একটু চিন্তা করো, এই যে সেলফ অ্যান্টিজেন এটা কিন্তু আমাদের দেহের জন্য হার্মফুল না, এটা আমাদেরই টিস্যু। সো এই ক্ষেত্রে টি সেল আসলে যদি আমাদের একটা প্রটেক্টিভ মেকানিজম হয়ে থাকে বা ইমিউন রেসপন্স যেহেতু একটা প্রটেক্টিভ মেকানিজম, তাহলে এই সেলফ অ্যান্টিজেন এবং এমএসসিকে মূলত ডেস্ট্রয় না করা উচিত, যেহেতু এটা আমাদের জন্য তো হার্মফুল না। তাহলে যখন সেলফ অ্যান্টিজেন প্লাস এমএসসি টি সেল যদি অ্যাজ প্রটেক্টিভ মেকানিজম হয়, এটা রিকগনাইজ না করতে পারাটাই ভালো হবে, এটা রিকগনাইজ না করতে পারলে ভালো হবে। তাহলে টি সেলের প্রথম কন্ডিশন ছিল এমএসসি প্রোটিনকে রিকগনাইজ করা। 2 নম্বরে আমরা বলছি হচ্ছে যদি ইনকেস কোনো সেলফ অ্যান্টিজেন আসে সেটাকে যাতে রিকগনাইজ না করতে পারে, তাহলেই হচ্ছে টি সেলটা প্রপার তার যে ইমিউন রেসপন্স অর্থাৎ হচ্ছে প্রটেক্টিভ মেকানিজম সেটা মূলত আমাদের বেনিফিশিয়াল হবে। এটাকেই মূলত তাহলে টি সেলের জন্য দুইটা ইম্পর্টেন্ট জিনিস, সে যদি প্রপারলি আমাদের জন্য হেল্পফুল হতে চায় তাকে এমএসসি প্রোটিনকে রিকগনাইজ করতে হবে ফরেন অ্যান্টিজেনকে রিকগনাইজ করার জন্য। তবে ইনকেস যদি কোনো সেলফ অ্যান্টিজেন এমএসসির সাথে বাইন্ড করেও তাকে যাতে রিকগনাইজ না করতে পারে, কারণ রিকগনাইজ করলে তো সে ডেস্ট্রয় করে ফেলবে। তাহলে এই দুইটা কন্ডিশনই মূলত আমরা দেখেছি পজিটিভ সিলেকশন এবং নেগেটিভ সিলেকশনের মধ্যে।
আমরা এখানে যখন দেখছি যে পজিটিভ সিলেকশন যখন সেলফ এমএসসি এর সাথে বাইন্ড করছে, যারা করতে পারছে না তারা কি পরবর্তীতে ফরেন অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে পারবে? অবশ্যই না। আর যারা সেলফ এমএসসি এর সাথে বাইন্ড করছে তাহলে তারা তো একটা কন্ডিশন ফিল করেছে, তাহলে তাদেরকে আমরা সার্ভাইভালে নিব, অন্যদের নিব না। সেকেন্ড কথাটা হচ্ছে নেগেটিভ সিলেকশন, যারা হচ্ছে সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, তাহলে সেলফ অ্যান্টিজেনের সাথে যদি বাইন্ড করে তাহলে সেটা তো সেলফ অ্যান্টিজেন বা সেলফ টিস্যুগুলোকে ডেস্ট্রয় করে ফেলবে। তাহলে সেই ক্ষেত্রে যারা মূলত এই স্ট্রংলি বাইন্ড করে তাদেরকে আমরা প্রথমত অ্যাপোপ্টোসিস হবে, আর যারা সেলফ অ্যান্টিজেনকে চিনছে না বা রিকগনাইজ করছে না, তাহলে এটা ডেস্ট্রয় হওয়ার বা সেলফ টিস্যুগুলো ডেস্ট্রয় হওয়ার কোনো পসিবিলিটি তৈরি হচ্ছে না, তাদেরকে মূলত সার্ভাইভালে যাবে। এটাই সার্ভাইভালে যাবে। এটাই হচ্ছে মূলত পজিটিভ সিলেকশন এবং নেগেটিভ সিলেকশন ইন কেস অফ টি সেল। বি সেলের ক্ষেত্রে এই বিষয়ে একটু চেঞ্জ আছে। আমরা একদম লাস্ট যে স্টেজ ওইটাতে চলে এসেছি, 5 নম্বর স্টেজ। আমরা এখানে প্রথম এবং সেকেন্ড স্টেজে একটা বিষয় খেয়াল করতে পেরেছি, সেটা হচ্ছে এই টি সেলের মধ্যে CD4ও আছে এবং হচ্ছে CD8ও আছে। কিন্তু আমরা একটু আগে বলেছিলাম হেল্পার টি সেল হলে সেখানে CD4 থাকবে এবং সাইটোটক্সিক টি সেল হলে এটাতে CD8 থাকবে। তাহলে 5 নম্বর কথাটা হচ্ছে ডাবল পজিটিভ, অর্থাৎ দুইটা একসাথে থাকা, এটা মূলত সিঙ্গেল পজিটিভে হচ্ছে ডিফারেন্সিয়েট হবে। অর্থাৎ যে কোনো একটা টি সেলে হয় CD4 থাকবে, না হয় CD8 থাকবে। তাহলে আমরা দুই ধরনের পাবো, একটা হচ্ছে হেল্পার টি সেল, একটাতে CD4 প্লাস থাকবে, আরেকটাতে CD8 মাইনাস থাকবে, আরেকটাতে হচ্ছে CD4 মাইনাস থাকবে, CD8 প্লাস থাকবে এবং তাদের প্রত্যেকে টি সেল রিসেপ্টর থাকবে। তাহলে আমরা এখানে ম্যাচুরেশনের যে স্টেপগুলো, সেগুলোতে প্রথম স্টেপটা হচ্ছে ডাবল নেগেটিভ স্টেজ। সেটা মূলত যখন প্রি টি সেলটা আসে বোন মেরু থেকে, তার মধ্যে কোনো ধরনের প্রোটিন থাকে না, ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশনের প্রোটিন এবং টি সেল রিসেপ্টরের প্রোটিন। ডাবল পজিটিভ স্টেজের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে CD এর দুইটা প্রোটিনই চলে আসে। পজিটিভ সিলেকশন এটা ডিপেন্ড করে হচ্ছে এটা সেলফ এমএসসি এর সাথে বাইন্ড করতে পারছে কি না, এবং নেগেটিভ সিলেকশন হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে সে সেলফ অ্যান্টিজেনের সাথে কোনোভাবে বাইন্ড করছে কি না। যদি সে বাইন্ড করে ফেলে সেটা মূলত অ্যাপোপ্টোসিস হয়, আর যদি বাইন্ড না করে তাহলে সেটা সার্ভাইভালে যায়। লাস্ট স্টেজ হচ্ছে ডাবল পজিটিভটা সিঙ্গেল পজিটিভে কনভার্ট হয়ে যায়। এভাবে মূলত ম্যাচিউরেশন অফ টি সেল হয়ে থাকে। এই বিষয়টাকে মূলত বলা হয় থাইমিক এডুকেশন বা ম্যাচুরেশন অফ টি সেল।